মিয়ানমারে সংঘাতের কারণে খাদ্য সংকট সৃষ্টি হয়েছে। খাদ্য উপদেষ্টা ডেভিলরা তাবলিগ জামাত ব্যবহার করলে ধরিয়ে দেওয়ার আহ্বান জিএমপি কমিশনারের এবং সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ চলছে না বলে মন্তব্য করলেন কাদের সিদ্দিকী। অভিনন্দন ভোরের পাতা সংবাদ সারা দেশে, সাথে আছি ফারহানা প্রীতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মিয়ানমারে চলমান সংঘাতের কারণে সেখানে খাদ্য সংকটের সৃষ্টি হয়েছে, যার প্রভাবে বাংলাদেশ থেকে খাদ্যশস্য সহ নিত্য প্রয়োজনীয় পণ্য চোরাচালানের আশঙ্কা দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বৃহস্পতিবার সকালে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে খাদ্যশস্য চোরাচালান প্রতিরোধ ব্যবস্থা জোরদারকরণ সম্পর্কিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে বড় ধরনের চোরাচালান বন্ধে সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি সহ সংশ্লিষ্টদের ভূমিকা আরও জোরদার করতে কাজ করছে সরকার। কক্সবাজারে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত সুপার শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক নিজামুদ্দিন আহমেদ সহ বিজিবি, র্যাব ও কোস্টগার্ডের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডক্টর নাজমুল করিম খান বলেছেন, আপনারা জানেন সারা দেশে ডেভিল হান্ট অভিযান চলছে, যেই অভিযানের মাধ্যমে সন্ত্রাসীদের গ্রেফতার করা হচ্ছে। সেসব সন্ত্রাসী গ্রেফতার এড়ানোর জন্য তাবলিগ জামাতকে ব্যবহার করতে পারে। আমি তাবলিগ জামায়াতের মুরব্বীদের প্রতি অনুরোধ রাখব, আপনারা আপনাদের ভাইদের চেনেন। সন্ত্রাসীরা দেশের অন্য প্রান্ত থেকে আপনাদের অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের আমাদের হাতে ধরিয়ে দেবেন। বৃহস্পতিবার দুপুরে ইজতেমা মাঠে সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। জিএমপি কমিশনার বলেন, ইতিমধ্যে মুরব্বীদের অনেকের নামে মামলা আছে, তারা জামিনে আছেন। জামিনে থাকা অবস্থায় কাউকে ডিস্টার্ব করা যাবে না। তিনি আরও বলেন, ইতিপূর্বে আমরা শুরায়ে নিজামের ইজতেমা মাঠকে 5টি সেক্টরে ভাগ করেছি। 5টি সেক্টরের মাধ্যমে আমরা 16টি ওয়াচ টাওয়ার বসিয়েছি, যেখানে বাইনোকুলারের মাধ্যমে সার্বক্ষণিক মুসল্লি ভাইদের সহ চলাফেরা পর্যবেক্ষণ করা হবে। আগামীকাল শুক্রবার গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। মাওলানা সাদ কান্ধলবির অনুসারীরা এই পর্বে অংশ নিচ্ছেন। ইজতেমাটি 2 ধাপে সম্পন্ন হয়েছে। সেটি 31 জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত ছিল। আলহামদুলিল্লাহ, আপনাদের সহযোগিতায়, ধর্মবান মুসলমানদের সহযোগিতায় এবং আমরা পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী সকলে শান্তিপূর্ণভাবে এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা সুন্দরভাবে ওই ইজতেমাটি শেষ করতে পেরেছি। আগামীকাল থেকে শুরু হচ্ছে মৌলানা সাদ সাহেবের অনুসারীদের যে দ্বিতীয় পর্বের ইজতেমাটি। আমরা আশা রাখছি এই ইজতেমাটিও আপনাদের সহযোগিতায় আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারব। আমরা নিরাপত্তার জন্য এই পুরা ইজতেমা মাঠটিকে 5টি সেক্টরে ভাগ করেছি। 5টি সেক্টরের মাধ্যমে আমরা 16টি ওয়াচ টাওয়ার বসিয়েছি, যেখানে বাইনোকুলারের মাধ্যমে সার্বক্ষণিক মুসলিম ভাইদের সহ সকল আগন্তুকদের চলাফেরা মুভমেন্ট পর্যবেক্ষণ করা হবে। আমরা 15টি সাব কন্ট্রোল রুম রেখেছি। আমরা 335টি সিসি ক্যামেরা মাঠের চারিদিকে আমরা লাগিয়েছি, যে 336টি সিসি ক্যামেরার মাধ্যমে ইজতেমা মাঠের প্রতিটি জায়গা আমরা পর্যবেক্ষণ করতে পারবো। আমরা রুফটপে 35টি বাইনোকুলার সহ রুফটপ ডিউটি রেখেছি। স্থির পিকেট আছে 53টি, মোবাইল পার্টি আছে 20টি, চেকপোস্ট আছে 20টি। ফুটপাত উচ্ছেদ সহ পুলিশ এবং ম্যাজিস্ট্রেট কাজ করছে। হকার উচ্ছেদের জন্য ড্রোন সার্ভিলেন্স রেখেছি। গতবারের মতো এবারও অন্য কোনো পক্ষ যদি ড্রোন হারাতে চায়, আমি আপনাদের মাধ্যমে অনুরোধ রাখতে চাই, পুলিশ কমিশনারের কাছ থেকে অনুমতি নিয়েই যেন ড্রোন ওড়ায়। অন্যথায় যদি ড্রোন ওড়ায়, আমরা সেই ড্রোনটিকে নামিয়ে দিব এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। আমরা ক্রাইম সিন ম্যানেজমেন্ট টিম রেখেছি। যদি কোনো ক্রাইম হয়, সেটি আমরা ক্রাইম সিন ম্যানেজমেন্টের মাধ্যমে ক্রাইম সিন ম্যানেজ করব।
আমরা ডগ স্কোয়াড রেখেছি, বোম ডিসপোজাল ইউনিট রেখেছি, নৌ পুলিশ নৌ টহল রেখেছি, হেলিকপ্টারের মাধ্যমে র্যাবও টহল দিবে। এই পর্যন্ত আমরা 6,800 প্রায় 7,000-এর কাছাকাছি পুলিশ ফোর্স রেখেছি। আমরা সাদা পোশাকেও। কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম বলেছেন, দেশে একটা হতাশা কাজ করছে। মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ চলছে না। সামনে মাহে রমজান, এটি সারা বিশ্বের মুসলিমদের জন্য সবচেয়ে পবিত্র মাস। রমজান নিয়ে সাংঘাতিক সংখ্যায় আছে দেশের মানুষ। বাজারে কি অবস্থা হবে, দ্রব্যমূল্য কি হবে, এসব নিয়ে বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে টাঙ্গাইলের বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা বেগমের আমন্ত্রণে সৌজন্য সাক্ষাৎ শেষে কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নির্বাচন প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, সাধারণ মানুষ যা চায় সেটাই হওয়া উচিত। সাধারণ মানুষ স্বস্তি চায়, শান্তি চায়, ভালোবাসা চায় এবং ভালোভাবে থাকতে চায়। সেখানে সবাই কষ্টে আছে। মানুষের উপার্জনের সঙ্গে ব্যয়ের কোনো সম্পর্ক নেই। ভীষণ কষ্টে আছে মানুষ, আবার এটা সাধারণ মানুষ কখনো প্রত্যাশা করে না। কুমিল্লার দাউদকান্দিতে ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিস্ট্রেটের উপর হামলা ঘটনা ঘটেছে। অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চলছিল। অভিযানে নেতৃত্ব দিচ্ছিলেন দাউদকান্দি উপজেলার সহকারী কমিশনার রেদওয়ান ইসলাম। বৃহস্পতিবার বেলা 12টায় দাউদকান্দি উপজেলার ইলিয়াটগঞ্জ দক্ষিণ লক্ষ্মীপুর এলাকায় এই ঘটনা ঘটে। এতে সহকারী ভূমি কর্মকর্তা ও পুলিশের এক সদস্য আহত হয়েছেন। হামলার বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা নাইমা ইসলাম। আহতরা হলেন দাউদকান্দি সহকারী ভূমি কর্মকর্তা জয়নাল আবেদিন ও দাউদকান্দি থানার উপপরিদর্শক মহসিন হোসেন। সহকারী কমিশনার রেদওয়ান ইসলাম বলেন, দাউদকান্দি উপজেলার ইলিয়াটগঞ্জ দক্ষিণ ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। এই সময় কয়েকজন এসে আমাদের বাধা দেয়। এক পর্যায়ে তারা ক্ষুব্ধ হয়ে হামলা করে। এতে সহকারী ভূমি কর্মকর্তা জয়নাল আবেদিন ও দাউদকান্দি থানার একজন উপপরিদর্শক মহসিন হোসেন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিনে গবেষণা বিভাগ ফরিদপুর এর উদ্যোগে বুধবার ফরিদপুর জেলার মধুখালী উপজেলা কামারখালী ইউনিয়নের নিখরিয়া গ্রামে বাড়ি পেঁয়াজ 4 এর উৎপাদনশীলতা ও উৎপাদন প্রযুক্তি এবং আখের সাথে বাড়ি মসুর 8 এবং বাড়ি সরিষা 20 আন্তঃফসল চাষাবাদের কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর অঞ্চলের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুর রহমান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরেজমিন গবেষণা বিভাগ BARI গাজীপুরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মাঝারুল আনোয়ার। মাঠ দিবসে 80 জন কৃষাণী এতে অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি এবং কৃষকরা হলেন এই চালিকা শক্তির প্রাণ। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গবেষণা ও উদ্ভাবন আমাদের কৃষকদের জন্য নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। কোথায় কোথায় আছে পার্টনারের আসলে সম্মানিত উপস্থিতি, আমরা ডক্টর সেলিম আহমেদ, আমার ডক্টর মাজহারুল আনোয়ার উপস্থিত। কারণ আমাদের এই জাত যদি আমরা নাও দেই তাহলে কেউ না কেউ, ওই যে আলম ব্যাপারীর মতো কেউ, ওই যে আপনার এই যে এখানে যে আমরা সর্বোপরি আমার কৃষক ভাই ও বোনেরা, অনেকগুলো বোন আছে আমাদের, সবাইকে আমি আসলে শেষের দিকে আসলে সবাই ৮৬,০০০ হেক্টর পেঁয়াজ এবছর আমাদের লক্ষ্যমাত্রা ছিল ৪৩। একটু আমাদের সাথে শেয়ার করবেন। ফলধারে এবং একটা করে শির, আর এটার 4টে শির, অনেকগুলো। সেটা খুব সুন্দর করে করছি, খুব ভালো হয়েছে। এটা দেখে আমার মনটা। নরসিংদীর মাধবদী ও বাবুরহাটকে বাদ দিয়ে ঢাকা সিলেট 6 লেন মহাসড়কে বাইপাস করার প্রতিবাদে মানববন্ধন করছে মাধবদী ও বাবুরহাট রক্ষা বাস্তবায়ন কমিটি। বৃহস্পতিবার দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত ঢাকা সিলেট মহাসড়কের 1 লেন বন্ধ করে বিক্ষোভ ও মানববন্ধন করে হাজারো ব্যবসায়ী। বেলা বাড়ার সাথে সাথে বিক্ষোভে যোগ দেয় শিক্ষার্থী ও সাধারণ মানুষ। ব্যবসায়ীরা জানান, মাধবদী এবং বাবুরহাটকে বাদ দিয়ে এই সড়ক নির্মাণ হলে তা মানা হবে না। যদি এই বাইপাস হয় তাহলে মুখ থুবড়ে পড়বে দেশের অন্যতম দেশীয় পাইকারি কাপড়ের বাজার শেখেরচর বাবুরহাট।
যার প্রভাব পড়বে পুরো দেশের কাপড়ের বাজারে। সেই সাথে দেখা দিবে কর্মহীনতা, কমবে লেনদেন। অচিরেই মাধবদী ও বাবুরহাটকে পাশ কাটিয়ে নির্মাণ হতে যাওয়া বাইপাসের পরিকল্পনা বাতিলের দাবি জানান বিক্ষোভকারীরা। বাইপাস কমিটির আমাদের কোনো দৌড়িত হোক, আমরা আপনাদেরকে সাথে স্লোগানে মুখরিত করে তুলুন এই মাধবদী এবং বাবুরহাট। বর্তমান সরকার, আমরা এই এলাকার মানুষ, ব্যবসায়ী মানুষ, আমরা ভাই 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 সংগ্রামে উপস্থিতি আমরা যারা একটি সর্বোচ্চ মানববন্ধন হওয়ার কথা। সেই মানববন্ধন কেন ভণ্ডুল হয়েছে ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন। আমরা যাচ্ছি, আমাদের এই রাস্তার জন্য পূর্বের নেই মাধবদী সেকেন্ডার হয়ে যায়, কিন্তু আমাদের কোনো দাবি নাই। এটা কোনো সরকার এখানে কর্মীরা বড় বড় কন্ট্রাক্টররা তারা ওই বাইপাসের জন্য সরকারের সাথে আঘাত করে ওই বাইপাস। ভোলায় রাতের আধারে গরু চুরির অভিযোগে দুই যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। নিহতরা হলেন নয়ন ও মোহাম্মদ আমির হোসেন। এদের মধ্যে নয়ন তজুমুদ্দিন উপজেলার বালিয়াকান্দি গ্রামের বাসিন্দা ও আমির হোসেন বুরহানুদ্দিন উপজেলার খাসমহল এলাকার বাসিন্দা বলে জানা গেছে। বৃহস্পতিবার ভোর রাতের দিকে জেলার তজুমুদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের চাপড়ি নামক এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, আজ ভোর রাতের দিকে সোনা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের চাপড়ি এলাকার আব্দুল খালেকের বাড়ি থেকে গরুর চুরির সময় হাতে নাতে ধরা পড়ে ওই দুজন। পরে গরুর মালিক আব্দুল খালেকের পরিবারের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে নয়ন ও আমির হোসেনকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে তাদের দুজনের মৃত্যু হয়। তবে নিহত দুজন পেশাদার গরুচোর বলেও দাবি স্থানীয়দের। তজুমুদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে সকালের দিকে নিহতদের লাশ তজুমুদ্দিন হাসপাতালে নিয়ে আসা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এছাড়াও পুরো বিষয়টি তদন্ত চলছে বলে জানান তিনি। কুষ্টিয়ায় পদবঞ্চিত নেতাকর্মীর ব্যানারে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিল চেয়ে আন্দোলনের বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন জেলা বিএনপি। সংবাদ সম্মেলনে জানানো হয়, ক্ষমা না চাইলে কুষ্টিয়া জেলা বিএনপির নামে অপপ্রচার ও অশালীন বক্তব্য রাখা কতিপয় চিহ্নিত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার বেলা 11টায় কুষ্টিয়ায় একটি কমিউনিটি সেন্টারের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন আহমেদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, পদবঞ্চিত নেতাকর্মীদের ব্যানারে কতিপয় চিহ্নিত ব্যক্তি কুষ্টিয়া জেলা বিএনপির দায়িত্বশীল নেতাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা অপপ্রচার ও অশালীন বক্তব্য দিচ্ছেন, যা অত্যন্ত দুঃখজনক। তাদের অশালীন বক্তব্য ও ডাহা মিথ্যা প্রচারণায় বিএনপির নেতাকর্মীরা যেমন মর্মাহত তেমন ক্ষুব্ধ। এসব বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি নেতারা আরও বলেন, অনেক ধৈর্য ধারণ করেছি, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। অবিলম্বে তাদের অশালীন বক্তব্য ও মিথ্যাচার পরিহার করে দলের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
অন্যথায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ। এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম আলম সহ বিএনপি ও অসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। একটি সুবিধাবাদী মহল কুষ্টিয়া জেলা বিএনপির বিরুদ্ধে তারা অপপ্রচার করছে। আমি আপনাদেরকে বলতে চাই যে এই মহলটা কারা বিভিন্ন সময়ে জিজ্ঞাসা দখল করেছে, রেস্টুরেন্ট দখল করেছে, পার্লার দখল করেছে, আপনারা এখানে এই সঙ্গে দেবেন, আপনারা সেটা খুঁজে বের করতে চেষ্টা করবেন। আমরা কারো নাম বলতে চাই না। আপনারা এই শহরের মানুষ, আমরা এই শহরের মানুষ, আমরা জানি তারা কি করে। আমাদের দায়িত্ব যেমন আছে, আপনাদের দায়িত্ব আছে। আপনারা শুধু কে কি বললো সেটা আপনারা লিখলেন, আমি মনে করি এই সমাজের সচেতন বিবেক হিসেবে শুধু সেটা হলে হবে না। আপনাদের খুঁজে বের করতে হবে এর পিছনে কারা, এর সামনে কারা, এর মরদায় কারা, এর সুযোগায় কারা। আমরা বলতে চাই, আমরা এই কুষ্টিয়ার মানুষের কুষ্টিয়া বলতে চাই, আমাদের যদি কোনো ভুল থাকে আপনারা সেই ভুল ধরে দেবেন। আমাদের ভুল থাকলে আমরা সংশোধন হব। তারা আমাদের বিরুদ্ধে প্রথম যে অভিযোগটা করলো, সেই অভিযোগ যে চালের দোকান নাকি বিএনপি নেতারা চাঁদাবাজি করার কারণে চালের দাম বেড়ে যাচ্ছে। এখানে আমাদের নেতারা আছেন, এই চালের ব্যবসায়ীদের মধ্যে আমাদের জেলার নেতৃবৃন্দ আছে, আমাদের সদর থানার আহ্বায়ক আছেন, সদর থানার সদস্য সচিব আছেন। এখন সদর থানার আহ্বায়ক যদি থেকে থাকে, উনি চালের ব্যবসায়ী, ওই নেতা, উনি কি চাঁদাবাজি করছেন? উনি তো নিজের মালিক। আর যারা এই সমস্ত অভিযোগ করে, আমি দয়া করে বলতে চাই তাদের ব্যবসা বাণিজ্যের খোঁজ খবর আপনি নেবেন, তাদের সংসারটা কিভাবে তাদের খোঁজ নেবেন, তাদের আয় রোজগার কিভাবে সেটা খোঁজ নেওয়া দরকার। শুধু অভিযোগ করলে হবে না। একজন নিজের মেল মালিক, সে কোনদিন চাঁদাবাজি করতে পারে না। আমাদের কমিটিতে যারা আছে, জেলা কমিটিতে এবং সদর থানা কমিটিতে সবাই ব্যবসায়ী, সবাই সবাই এখানে তাদের নিজস্ব বিল আছে। আর চালের দাম শুধু কুষ্টিয়াতে না, চালের দাম সারা বাংলাদেশে বাড়তেছে। এবং কেন বাড়তেছে সেটা সরকার অভিযোগ আছে, সরকার চেষ্টা করছে, এবং যারা মেল মালিক আছে তারাও এটা চেষ্টা করছে যাতে এটা সহনীয় পর্যায়ে রাখা যায়। দ্বিতীয় যে অভিযোগ তারা আমাদের বিরুদ্ধে করেছে, আমরা নাকি কোন বেসরকারি ইউনিভার্সিটি, সেই নামও ঠিক মতো জানতাম না, পরে শুনলাম লালন ইউনিভার্সিটি। সেই লালন ইউনিভার্সিটি নাকি আমরা সেই পতিত স্বৈরাচার যে হানিফ সাহেবের কাছ থেকে নাকি আমরা জোরপূর্বক জবরদখল করেছি। এই কথাটা শোনার পরে ব্যক্তিগতভাবে আমি ইন্টারেস্ট নিয়ে, যদি সচ্ছল থাকে আপনি কোনো ডকুমেন্টারি এভিডেন্স উপস্থাপন করবেন 24 ঘন্টার মধ্যে। আর যদি আপনি না পারেন তাহলে রাজনীতি থেকে অবসর নেবেন, আমি এই বলতে চাই। একটা দায়িত্বশীল সংগঠনের থেকে দায়িত্বশীল নেতৃত্বের বিপক্ষে এরকম আসলে দাম মিথ্যাবাদী, এটা দাম মিথ্যাবাদী করা কখনোই করা যাবে না। এরপরে আপনারা কি বলেন যে আমরা নাকি ওই কোন চাকরি পাবো মদের দোকানে আমরা চাঁদাবাজি করেছি। এইখানে আমাদের সাথে যারা আছে এদের ওই মদের দোকানে এই বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস নাই। আর যারা সেদিন বসেছিল ওরা সমাজ থেকে কোথায় যায় সেটা আপনারা নিশ্চয়ই জানেন। তাই আমি আপনাদেরকে বলতে চাই, এটা বের করেন। এরকম গান গল্প কেউ যদি বলে দেয় তাহলে তার কিছু দর করা যায় না। কারণ বাংলাদেশে তো আসলে কথা বলতে এখানে 5 তারিখের পরে তো আরো সুবিধা হয়েছে। 5 তারিখের আগে তো একটা পক্ষ বলতো আর একটা পক্ষ আমরা বলতে পারতাম না। আপনারা জানেন, আপনারাও লিখতে পারতেন না। কিন্তু 5 তারিখের পরে তো আল্লাহর রহমতে সব উন্নত হয়ে গেছে। এখানে যা কিছু মানে বলারও বলতেও কোনো ট্যাক্স লাগে না, শুনতেও কোনো ট্যাক্স লাগে না, লিখতেও কোনো ট্যাক্স লাগে না। একদম উন্মুক্ত আকাশে, উন্মুক্ত বাতাসে আমরা যারা খুশি তাই বলছি। এই জন্য আমরা ওই জাতীয় তথ্য কালেকশন করেছি। ওনার ইন্টারভিউ আমরা আমাদের এক সাংবাদিক বন্ধু নিয়েছেন। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা একটু তথ্য নেন, আপনারাও তথ্য নেন, এটা ব্যবস্থা করেন। এবং ওনারা যদি কোনো তথ্য প্রমাণ দিতে না পারে, আমরা যেটা বলেছি আমাদের সংগঠনের দায়িত্বশীল পর্যায়ে আমরা যোগাযোগ করেছি, আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব এবং আইনি ব্যবস্থা নেব। আর যদি ওনারা সৎ সাহস থাকে ওনারা তথ্য প্রমাণ উপস্থাপন করুন, আর যদি না থাকে তাহলে ওনাদের মিথ্যাচারের জন্য ওনারা এরকম সাংগঠনিক সম্মেলন ডেকে ওনারা সবার সামনে মিথ্যার জন্য, এই অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করে ওনারা আবার মূলধারায় ফিরে আসতে পারে। আপনারা যদি না করেন তাহলে তাদের বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অলরেডি বলেছি
এবং আপনাদেরকে বলি, আপনারা জাতির দেবে, আপনারা লেখানোর মাধ্যমে আপনারা ব্যবস্থা নেবেন। তাই ওটা যদি কেউ সহযোগিতা করে থাকে, কারণ যদি আকার ইঙ্গিত থাকে, কেউ যদি সামনে ভিতরে থাকে, তাহলে উনি ছিলেন, ওনাকে জবাব দিতে হবে এবং এদেশের মানুষ সেই জবাব চায়। বিগত আন্দোলন সংগ্রামের সময় যখন খুব পিকে ছিল 28 অক্টোবরের পর থেকে, সেই সময় থেকে 7 জানুয়ারি নির্বাচন পর্যন্ত এই কুষ্টিয়াতে যত আন্দোলন সংগ্রাম হয়েছে, আপনাদের কাছে এর ফুটেজ, এর রেকর্ডের ছবি আছে। এখন যারা সুন্দর করে টেবিলে বসে বসে আপনার এই সর্বসম্মত করে বা এই আপনার করে এই মিছিল করে, এই মিছিলের ছবি আর ওই ছবিকে একটু দয়া করে মিলাই দিতে, ওই সময় কারা ছিল আর এখন কারা, এটা কি একই মানুষ না নতুন মানুষ? এটুকু মিলাই দিতে হবে যে কত ত্যাগ তারা করেছে বোঝা যাবে। ওই মিছিলের ওই ছবির সাথে ওই ব্যানারটা একটু মিলাই দেন দয়া করে, কাউকে খুঁজে পান কেন ওই সময়, আর বেশি কিছু বলতে হবে না, কত ত্যাগ তারা করেছে। বিগত পতিত ফ্যাসিবাদ, যেটা বাংলাদেশি সুপ্রতিষ্ঠিত এই শব্দটা এখন, এবং সেই ফ্যাসিবাদের কুশীলক যারা, আমাদের একসময় কুষ্টিয়ার সাবেক জাতীয় সংসদ সদস্য জনাব মাহবুব আলম হানিফ, আমাদের এখানকার উপজেলার চেয়ারম্যান সে সময় আতাউর রহমান আতা সহ যে অপশক্তিটা কুষ্টিয়াতে একটা নারকীয় মানে পরিবেশ তৈরি করেছিল, তাদের সাথে তুলনা করে বলা হয়েছে বর্তমান কুষ্টিয়া জেলা বিএনপির কুতুব জাকিররা এই বিএনপিকে ওই পর্যায়ে নিয়ে গেছে, ব্যবসা বাণিজ্য, দখলদারিত্ব, আধিপত্য সব কিছু নাকি আমরা বজায় রেখেছি। একটা বিশেষ এজেন্ডা বাস্তবায়নের অভিলাষ নিয়ে বিএনপি এবং তার নেতৃবৃন্দকে তাদের ভাবমূর্তি, তাদের বাণিজ্য, তাদের নেতৃত্বের গুণাবলী সব কিছু ধ্বংস করার একটা অভিপ্রায় এবং একটা অপকৌশল ছাড়া আমাদের দৃষ্টিতে এটা কিছু মনে হয় না। এই পরিপ্রেক্ষিতে এই যে অভিযোগগুলা সত্যতা কি সেই সংক্রান্ত বিষয়ে আমাদের সদস্য সচিব আমরা আপনাদের হাতে হাতে পৌঁছে দিয়েছি। যে অভিযোগটা ট্রাস্টি বোর্ডের আছে, সেই ট্রাস্টি বোর্ডে কারা আছে, আপডেট 24 সালের একটা ইয়ে আছে আমাদের কাছে। আমরা চালের মোকামে যারা ব্যবসায়ী এখানে তাদের বক্তব্য সংশোধিত বা তারা পত্রিকায় বা বিভিন্ন জায়গায় প্রতিবাদ জানিয়েছেন, ওই কথা সেই কথাগুলো আছে। ওই যে মদের দোকানের কথিত চাঁদাবাজির যে কাহিনী, তার মালিকদের অডিও সাংবাদিকদের সাক্ষাৎকার নিয়েছে, সেসব বক্তব্য আছে। এই জিনিসগুলো ইতিমধ্যে আপনাদের কাছে আমরা পৌঁছে দিয়েছি। সত্য উদ্ঘাটনে আপনাদের আমরা সাথে চাই। সাংবাদিকদের একটা বড় দায়িত্ব অনুসন্ধানী রিপোর্ট তৈরি করা। মিডিয়া জগতের সবচেয়ে যেটাকে মূল্য দেওয়া হয় অনুসন্ধানী রিপোর্ট। আমরা চাই এই সমস্ত বিষয় নিয়ে আপনারা অনুসন্ধান করেন, পর্যবেক্ষণ করেন এবং কুষ্টিয়ার মানুষের কাছে সত্যতা উদ্ঘাটন হোক। এই কারণে সত্যি যদি সেখান থেকে কোনো চাঁদাবাজি হয় সেটা মানুষের জানার অধিকার আছে। চাউল মালিকদের কাছ থেকে যদি চাঁদাবাজি হয় সেটাও কুষ্টিয়ার মানুষের জানার অধিকার আছে। ব্যবসা বাণিজ্য কারা দখল করছে সেটাও মানুষের জানার অধিকার আছে। আমরা চাই যেখানে ওই মিউনিসিপ্যাল বাজারে চাঁদাবাজি কারা করে সেটা আপনারা উদ্ঘাটন করেন। আমরা চাই বালির ঘাটে কারা অবৈধ ফায়দা হচ্ছে সেটা আপনারা উদ্ঘাটন করেন। আমরা চাই সিএস অফিস, হসপিটাল টেন্ডারবাজি কারা করে সেটা উদ্ঘাটন করেন। আমরা দাবি করি পানি উন্নয়ন বোর্ড থেকে শুরু করে অন্যান্য যে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো আছে সেখানে কারা চাঁদাবাজি করে সেটা আপনারা নির্মমভাবে উদ্ঘাটন করে কুষ্টিয়ার পিপলের কাছে জানান যে সমস্ত রাজনীতির সত্তাবরণে যারা জনসেবার নাম করে রাজনীতি করে তাদের যদি কোনো ত্রুটি থাকে সেটা মানুষের জানার অধিকার আছে। আমরা আপনাদের কাছে সেই প্রত্যাশা করি। যে ব্যক্তিটা ট্রাস্টি বোর্ড নিয়ে মিথ্যাচার করল, দেখেন উনি তো বিএনপি রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই কমিটিরও উনি একজন সম্মানিত সদস্য, পদবঞ্চিত উনি না, এই আহ্বায়ক কমিটিরও উনি মেম্বার এবং রাষ্ট্রের একটা দায়িত্বশীল জায়গায় আছে বর্তমানে উনি। আমরা জানি বেশ কয়েকটা প্রতিষ্ঠানের সাথে জড়িত, একটা প্রসিকিউশনের কোর্টে একটা জড়িত এবং গুরুত্বপূর্ণ একটা কোর্টের উনি পিপি। এরকম একটা মানুষ যখন এই ধরনের অলিক এবং কল্পনা প্রস্তুত কথা বলে তার
কি বলবো, আমাদের তার প্রতি করুণা করা ছাড়া আমাদের আর কোনো বক্তব্য নেই। চুরি ছিনতাই হওয়া 40টি মোবাইল, অনলাইন ট্রানজ্যাকশনের 90,000 টাকা এবং হ্যাকড হওয়া 3টি ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার করেছে পিরোজপুর জেলা পুলিশ। বৃহস্পতিবার জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার সকালে 40টি মোবাইল ফোন, 90,000 টাকা ও হ্যাক হওয়া 3টি ফেসবুক আইডি প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়। পিরোজপুর পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসির এসব মালিকদের হাতে তুলে দেন। এই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিদ হাসান খান সহ জেলা পুলিশের কর্মকর্তারা। অন্তর্বর্তীকালীন সরকারের এক উপদেষ্টার নাম ব্যবহার করে নারায়ণগঞ্জের ফতুল্লায় চানমারিতে জমি দখলের চেষ্টা, স্থানীয় পত্রিকা অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে শহরের আলোচিত সন্ত্রাসী রিন্টু বাহিনীর বিরুদ্ধে। বুধবার সকাল 11টায় এই ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, সন্ত্রাসীরা প্রথমে নিরাপত্তা কর্মীদের মারধর করে গোডাউন ভাঙচুর করে। এ সময় তারা সিসি ক্যামেরাও ভাঙচুর করে, সাইনবোর্ড ভেঙে ফেলে। প্রায় 2 শতাধিক সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে ওই জমিতে হামলা করে। এই সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জমির মালিক তাইজুল ইসলামের অভিযোগ, উপদেষ্টার ভাগ্নে পরিচয়ে রিন্টু বাহিনী তার জমি দখল করতে আসে। সেখানে অবস্থিত স্থানীয় পত্রিকা দৈনিক উজ্জীবিত বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক কবিরুল ইসলাম জানান, পত্রিকা অফিসের সাইনবোর্ড ও সিসি ক্যামেরা ভেঙে ফেলা হয়েছে, নিরাপত্তা কর্মীকে মারধর করা হয়েছে। ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ আতিক জানান, দখলবাজি সন্ত্রাসী কর্মকাণ্ডে শামিল এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। জমি দখল করতে আসা সন্ত্রাসী বাহিনীর প্রধান রিন্টুকে সাংবাদিকরা প্রশ্ন করলে প্রশ্নের উত্তর না দিয়ে পালিয়ে যান। যা ওটা দেখে ওটা এটা যদি ওরা ডকুমেন্ট থাকে সেই কাগজপত্র শান্তভাবে থানায় এসে বসতে পারে। আসবেন বলছেন, হ্যাঁ, তারপর তারা এক দেড়শো লোক নিয়ে আসছে, এই যে সিসি ক্যামেরা ভেঙে ফেলেছে, গোডাউন খালি করে আসছে, তো অন্য সব বিভিন্ন কোম্পানির মালামাল নেওয়ারও চেষ্টা করছে বা নিছে। এই বিষয়টা কেমনে দেখেন? না আসলে আমি তো কিছুক্ষণ আগে আসলাম, এখনো আমি বিষয়টা 50 জন বা 60 জন আসছে, তারা নিয়ে আসছে কিনা সেটা তো আমি সঠিক বলতে পারছি না। এখনো একজনের সাথে এক কথা বলে অনেক লোকজন আসছে। আচ্ছা, জায়গার বিষয় নিতে আসলে কি এই কায়দায় কেউ আসে কিনা? না, এটা সঠিক কিনা? এটা সঠিক না, এটা সঠিক না। বাবার জায়গা, আমরা এই জায়গাতে অনেক দিন যাবত, এই জায়গা আমার কেনা জায়গা, মেডিসিন সব করা আমার জায়গা, আমার দখলে, আমার ভাড়াটিয়া আছে, এখানে কোটি কোটি টাকার সম্পত্তি আছে ভাড়াটিয়াদের, এখানে গোডাউন আছে, তাদের মালপত্র রাখা। হঠাৎ করে সকালবেলা 150-200 পোলাপান আইসা ভিতরে ঢুইকা ভাঙচুর কইরা ক্যামেরা ভাঙছে, মালটাল লুটটুট করছে, জিনিসপত্র সব বাই কইরা টাইনা লয়ে গেছে, কিছু মাল লয়েও গেছে, এই ভাড়াটিয়ার আমার কমপ্লিট করে গেল, কিছু মাল নিয়ে গেছে। তারা আইসা আউট অফ নো ওয়্যার এইভাবে ঢুইকা সব মালামাল টানা হেঁচড়া। এই জায়গা তাদের কি মানে জায়গা যদি কেউ থাকেও জায়গা নিয়ে তো বৈশা কথা বলতে হইব, এটা নিয়ে কোর্ট আছে, কোর্ট কাছারি আছে, ওখানে যাইবে মামলা করবো, একটা প্রসিডিউর আছে। তারা আইসা এই জায়গায় ঢুইকা হামতাম কইরা তারা জায়গা থেকে সব বাই করে দিব। পোলাপান্ডে মাইন মুইরও দিয়েছে আমাকে অফিসের, যে উজ্জীবিত বাংলাদেশ আমাদের এখানে যে পত্রিকার অফিস, আরও যে অফিস আছে, পোলাপান্ডে মাইট টাইট দিয়ে ক্যামেরা ভাঙ্গে অবস্থা খারাপ। এবং এখানে যেটা হয়েছে, গতকালকে আমি একটা ফোন পাইছি হাতেম সাহেবের মাধ্যমে, একটা ফোন আসছে আমার কাছে, আমাদের অফিসের একজনের ফোন দিছে, দিয়া উনি বলতেছে যে এক উপদেষ্টা, আমি নাম বললাম না, এক উপদেষ্টার কথা, উপদেষ্টার হাজব্যান্ড ফোন দিছে, ফোন দিয়া বলছে তার ভাগিনার জায়গা, নামটা যেন কি নাম, রিঙ্কু নাকি, ওনাদের জায়গা, ওনারা জায়গা নিয়ে বসতে চায় বা কথা বলতে চায়, তো কথা বলতে চায়। এরপরে হাতেম সাহেবরা অনেকবার ফোন দিছি, কিন্তু হাতেম সাহেবরা আমরা আর পাই নাই। এই বিষয় নিয়ে আমরা যখন কথা বলতে চাইছি হাতেম সাহেবরা পাই নাই, কিন্তু উপদেষ্টাকে নাম ব্যবহার করে এই যে আইসা আজকে যে ভাঙচুর করলো, এই যে জায়গা দখল করার চেষ্টা করলো, জায়গা দখল করার জন্য উপদেষ্টারা তো কেউ বলে নাই যে জায়গা দখল করো, তাই না? এইভাবে জায়গা দখল করা বা এই যে নাম ভাঙায়া চলা, এটার তো কোনো মানি আমি দেখতেছি না। আমার এখানে গরিব মানুষ, বহুত মানুষ কাম করে, মানুষগুলির মাইরা মুইরা অবস্থা পুরা খারাপ, ক্যামেরা ভাঙ্গা ট্যাঙ্গা অবস্থা খারাপ। তো এইটা কেমন কথা হলো? অবশ্যই আমি আইনি ব্যবস্থা নিব, এটা নিয়ে আমি আইনি ব্যবস্থা নিব। আমার এখানে যে ভাঙচুর হয়েছে, আমার যেসব ক্যামেরা ভাঙছে, লোকজনের মারছে, এটা নিয়ে আমি আইনি ব্যবস্থা তো নিবই। এবং আমি জোর দাবি জানাই যে এই ধরনের ঘটনা যেন না ঘটে। যারা উপদেষ্টারা আছেন তারা এইসব বিষয়গুলো, তাদের নাম ভাঙায় যেসব কাজগুলো করতেছে এক একজন এক এক জায়গায়, এই জিনিসগুলো যেন অবশ্যই প্রোটেক্ট করা হয়। এই জায়গাটা নিয়ে একটা পক্ষ হঠাৎ করে দাবি জানাইলো যে এটা তাদের জায়গা। তারা আজকে সকালে 150 লোক আইসা আমার পত্রিকা অফিসে, এখানে আমার পত্রিকা অফিসের যে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা ভাঙচুর, পত্রিকা অফিস ভাঙচুর এবং সাইনবোর্ডটা ভাঙচুর করেছে। আমার অফিসের যে পিয়ন আছে, পিয়নের গার্ডের রুমে গিয়ে তার স্টার আলমারি ভাঙচুর করছে, তার উপর হামলা করছে। এবং নিচে যে গুডাউনগুলো ছিল সেই গুডাউনগুলো তারা লুটপাট করার চেষ্টা করছে, কিছু মাল টাইনা বের করে ফেলছে। এখন
আমার কথা হচ্ছে জায়গা যদি পেয়ে থাকে সেটা আইনি মাধ্যম আছে, আদালত আছে, আদালতে যাবে। কিন্তু উপদেষ্টার নাম ব্যবহার করে উপদেষ্টা হাজব্যান্ডের তার আত্মীয় মামা আত্মীয় পরিচয় দিয়ে আজকে এই লুটতরাজ করতে এসেছে। আমি এর প্রতিকার চাই। আজকে কি হয়েছে বলেন না, ফালতু কি বলেন। আচ্ছা এটা কিন্তু অতিরিক্ত অতিরিক্ত না, বলেন বিষয়টা কি বলেন, বিষয়টা বলেন। 150 লোক, কোন 150 ভাই, 150 লোক নাই এখানে। ভাঙছেন, গোডাউন খালি করতে চাইছেন। হ্যাঁ কেন গোডাউন খালি করতে চাইছেন, এটা কেন? হ্যাঁ সিসি ক্যামেরা নিয়ে আসছেন, সিসি ক্যামেরা ভাঙিয়ে ফেলাইছেন, সাইনবোর্ড দিয়ে আসছেন কেন? হ্যাঁ বলেন। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। মিয়ানমারে সংঘাতের কারণে খাদ্য সংকট সৃষ্টি হয়েছে, খাদ্য উপদেষ্টা। ডেভিলরা তাবলিগ জামাত ব্যবহার করলে ধরিয়ে দেওয়ার আহ্বান জিএমপি কমিশনারের। এবং সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ চলছে না বলে মন্তব্য করলেন কাদের সিদ্দিকী। এই ছিল আজকের ভোরের পাতা সংবাদ সারা দেশ। সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।